নব আনন্দে জাগো আজ এই নবরবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। শীতের শেষে বসন্তের আজকের এই সুন্দর বিকেলে আপনাদের সবাইকে আমাদের রম্য টক শো দেখার জন্য স্বাগতম। আমাদের এই রঙ্গে ভরা বঙ্গে রঙ্গ করা মানুষের অভাব নেই। আপনাদের আজ আনন্দ দেওয়ার জন্য তেমনই কিছু রঙ্গে ভরা বাঙালিকে নিয়ে হাজির হয়েছি। চলুন আমাদের আজকের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডান পাশে রয়েছেন ভাইরাল ডাক্তার মুনিয়া। তার বামে রয়েছেন নবীন লেখিকা। তার বামে রয়েছেন পলাতক লীগের একজন সদস্য। আমার ডান পাশে রয়েছেন প্রাক্তন সাংসদ। সর্বডানে রয়েছেন স্মার্ট কাজের বুয়া। সম্মানিত সুধী, তাহলে চলুন আমাদের মূল অনুষ্ঠান আমরা শুরু করি। প্রথমেই আহ্বান জানাচ্ছি ভুয়া ডাক্তার হিসেবে ভাইরাল হওয়া জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের সবার প্রিয় ডাক্তার ঘুনিয়াকে। শুনুন, আমি কিন্তু প্রথমেই বলতেছি, আমি কিন্তু কোনো ভুয়ো ডক্টর নই, আমি কিন্তু একটা রিয়েল ডক্টর। আমি যদি ভুয়ো ডক্টরই হতাম, কেন আমি ঢাকা মেডিকেলে পেশেন্ট দেখতাম? এসব কি বলছেন আপনি? সম্মানিত অতিথি, আপনি এর আগেও বলেছেন যে আপনি ভুয়া ডাক্তার নন, আপনি রিয়েল ডাক্তার। কিন্তু দর্শকদের এই কথায় তো মন ভিজবে না, তাদের মনে তো বেশ কিছু প্রশ্ন রয়েছে নিশ্চয়ই। তো আপনি সেগুলো একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনি পড়াশোনা করেছেন কোথা থেকে? আমি তো এমবিবিএস এর উপর ডিপ্লোমা করেছি। এমবিবিএস এর উপর ডিপ্লোমা, ভেরি ইন্টারেস্টিং। তো এই ডিপ্লোমা করার সময় আপনি কোন কোন বিষয়ে পড়াশোনা করেছেন? ধুর, এসব আবার এখানে এসে বলতে হবে নাকি? জানেন না, বায়োলজি থাকে, কেমিস্ট্রি থাকে, কিভাবে রোগী দেখতে হয়, কিভাবে সার্জারি করতে হয় এবং কিভাবে ওষুধ লিখতে হয়, এইসবই। বাহ বাহ বাহ, মেডিকেলে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ফান্ডামেন্টাল সাবজেক্টগুলোই পড়েননি? ধুর, আপনি হয়তো জানেনই না, সব মেডিকেলে কিন্তু এক এক সাবজেক্ট পড়ানো হয় না, এক এক মেডিকেলের সিস্টেম কিন্তু এক এক রকম। সম্মানিত সুধী, উনি বললেন যে এক এক মেডিকেলের পড়াশোনার সিস্টেম এক এক রকম। আমার মনে হয় ওনাকে পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী বানানো যায় কিনা ভেবে দেখা যেতে পারে। তো আপনি ওটি করাইতে পারেন? অবশ্যই, আমি তো ওটির ফ্যাশন ফেলে রেখে এসেছি। আচ্ছা, তাহলে ওটির ফুল মিনিংটা বলেন তো। হ্যাঁ হ্যাঁ বলছি। ওটি মিনিং ইস্ট হচ্ছে আপনার ওটি করাইতে হবে, ওই যে সিজার হয়, বাচ্চা হয়, ওইটাই। আচ্ছা, চমৎকার ভাবে উনি ওটির মিনিং বুঝিয়ে দিলেন, যদিও আমি কিছুই বুঝিনি। কি যে বুঝিনি তাও বুঝিনি। আচ্ছা, আপনি কি আইসিইউ এর ফুল মিনিংটা বলতে পারবেন? অবশ্যই। আইসিইউ মানে হচ্ছে ধরেন একটা রোগীর পেটের মধ্যে অক্সিজেন, ওই যে ধরেন একটা রোগী সুইসাইড করলো, অক্সিজেনটা কিন্তু তাকে বাঁচায় রাখে, অক্সিজেনটা তার জন্য লাইফ সাপোর্ট, ওইটাই আইসিইউ। পেটের মধ্যে অক্সিজেন কিনা আমি এত কিছু জানতে চাইনি, আইসিইউ এর ফুল ফর্মটা বলেন আমাকে। আসলে আমি তো গাইনি ডিপার্টমেন্টের, আইসিইউ আমার আন্ডারে না। হোয়াট? আইসিইউ কি কারো আন্ডারে হয় বা কারো ডিপার্টমেন্ট হয়? আর আপনি বললেন যে আপনি গাইনি ডিপার্টমেন্টের, তাহলে গাইনি সাবজেক্ট কি পড়াশোনা করেছেন কোনোদিন? আশ্চর্য, এটা আবার বলা লাগে? গাইনি তো সার্জারিরই আন্ডারে। আচ্ছা, সম্মানিত সুধী, গাইনি নাকি সার্জারির আন্ডারে? তো আমার সামনে উপবিষ্ট সম্মানিত ডাক্তার এবং মেডিকেলের শিক্ষকগণ রয়েছে, এটা বিচারের ভার তাদের উপরই ছেড়ে দিলাম। আচ্ছা, আপনার সর্বশেষ প্রশ্ন, আপনি যে রোগীটার জন্য ভাইরাল হয়েছিলেন তার কি হয়েছিল? সেই পেশেন্টের আপনার ব্রেন স্টিউমার হয়েছিল। ব্রেন টিউমার? আরে না, স্টিউমার। আপনি ডক্টর নাকি আমি ডক্টর? না না, আপনিই ডাক্তার, কিন্তু ব্রেন টিউমার বিষয়টা বুঝলাম না। ব্রেন স্টিউমার হচ্ছে কি আপনার ব্রেনের মধ্যে চুলকানি। আচ্ছা, ব্রেন টিউমার মানে ব্রেনের মধ্যে চুলকানি। ঠিক আছে, বুঝতে পেরেছি আপনি কতটুকু রিয়াল ডাক্তার, আপনি বুঝতে পারেন। লেখিকাকে আমন্ত্রণ জানিয়েছি, তাকে তার বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি। তো সম্মানিত লেখিকা, আপনি তো আগে টিকটক করতেন, তো হঠাৎ করে আপনার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করার প্রয়োজন বোধ করলেন কেন? আপনি জানেন টিকটকে আমার ফলোয়ার কত? 1 মিলিয়ন। আমার মতো প্রতিভাবান টিকটকাররা যদি বই না লেখে দেশে জ্ঞানের আলো ছড়াবে? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সব টিকটকারের বই লেখা উচিত জ্ঞানের আলো ছড়ানোর জন্য? না, সব টিকটকারের না, যাদের ফলোয়ার 1 মিলিয়নের বেশি, একটু কম বেশি, তারা লিখতে পারে। সম্মানিত সুধী, উনি দাবি করলেন যে টিকটকে ফলোয়ার বেশি হলে বই লেখা উচিত। আচ্ছা, তো আপনি টিকটক ছেড়ে হঠাৎ বই লেখার প্রতি মন দিলেন কেন? মানে আপনি কার অনুপ্রেরণা এটা করলেন? আপনার সাহিত্যিক গুরুকে? আমার সাহিত্যিক গুরু রিপন ভিডিও বিডি।
রিপন ভিডিও আবার কারো সাহিত্য গুরু হয় নাকি? আপনি বেশি বুঝেন মিয়া, এটাই বাস্তব। না, আমি বুঝি না। আপনি যেহেতু সাহিত্যিক, আপনি ভালো বুঝবেন। আপনার কিছু প্রকাশিত বইয়ের নাম বলতে পারবেন? আমার লেখা তো অনেক আছে, গুণে শেষ করা যাবে না। তার মধ্যে আমার পছন্দের যেগুলো: নরম হাতের গরম ছোঁয়া, আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, হেনা এখন কোথায়। আচ্ছা, সম্মানিত লেখিকা, এই যে 21শে বইমেলা 2025-এ আপনার কোনো নতুন বই প্রকাশিত হয়েছে কি? হ্যাঁ, ক্লাসে ঘুমানোর 101 উপায়। আচ্ছা, খুবই চমৎকার। আমি শুনেছি যে আপনি কবিতাও লিখেন। তো আমাদের 2টা কবিতা আবৃত্তি করে দর্শককে শোনাইতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে। কবর, কার কবর? দাদির কবর। কোনখানে? এইখানে। কে কাঁদে? দাদা কাঁদে। কত বছর? 30 বছর। আচ্ছা, আরেকটা শোনাইতে পারবেন? হ্যাঁ, আমি ব্যাং, লম্বা আমার ঠ্যাং, আমি সাপ, হাতি আমার বাপ। আচ্ছা, বুঝতে পেরেছি। সম্মানিত লেখিকা, আপনি অনেক বড় সাহিত্যিক, আপনি বুঝতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি, আসলে গান গাওয়ার জন্য আপনাকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি। আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দিন। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। এই আলোচনার শুরুতেই আমি গভীর শ্রদ্ধা স্মরণ। সম্মানিত অতিথি, আমার মনে হয় আপনি সংসদের স্ক্রিপ্টটা নিয়ে চলে এসেছেন, তো রিডিং করতে হবে না। আপনি আমার প্রশ্নের উত্তর আপনার নিজের মতো করে দিন। আপনি বলছেন কি অবদান রেখেছে, কি অবদান রাখেননি আমার প্রাণের নেত্রী। তিনি যে না খেয়ে না পড়ে মেট্রো বানালো, চোখে পড়ে না। এই যে পদ্মা সেতু বানালো, চোখে পড়ে না। এই যে মাথায় ঝুড়ি করে ফেরিওয়ালা যেমন মালা চুড়ি বিক্রি করে, আমরা তো মাথায় ঝুড়ি করে বিদ্যুৎ বিলিয়েছি, তাও কাস্টমার পাইনি। কারণ আমরা ঘরের কোণে কোণে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এগুলো উন্নয়ন নয়। আচ্ছা, বুঝতে পারছি যে আপনাদের অনেক অবদান ছিল, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দিন যে সংসদ তো একটা জাতির পবিত্র জায়গা হিসেবে বিবেচনা করা হয়, তো সেখানে আপনাদের মতো গায়ক গায়িকা কিভাবে গেল? মানে আপনাদের ধর্মীয় জ্ঞান কতটুকু বা শিক্ষাগত যোগ্যতা কতটুকু বলে মনে করেন? ছি 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 ছি, আজ কোথায় এসে পড়তে হলো? আমার নেত্রী থাকলে জীবনে এসব প্রশ্ন করার সাহস পেত এরা। বলছেন ধর্মীয় শিক্ষা, শুনুন তাহলে মাননীয় সভাপতি। কোরআন শরীফের বাংলা অর্থ থেকে শুরু করে এমন কোন তর্জমা নেই যা আমার পড়া নেই। শুধু তাই নয়, সিয়াসাত্তা হাদিস, তিরমিজি হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ কোনটা পড়িনি আমি, আমার নেত্রীও পড়তো। কিন্তু মাননীয় সভাপতি, এগুলো বলার জিনিস নয়, এগুলো আমল করার জিনিস। আমার নেত্রীর সকালটা শুরু হতো ফজরের আজানের ধ্বনি শুনে। তিনি ফজরের রক্তে তাহাজ্জুদ পড়তেন। পাঁচ ওয়াক্ত তাহাজ্জুদ পড়তেন। শুধু তাই নয়, তার যদি কোনো নামাজ বাদ পড়তো, এসব রক্তে সব পড়ে দিতেন। তাও বলছেন ধর্মীয় শিক্ষার কথা, সাহস কম নয় আপনার। আচ্ছা, সম্মানিত অতিথি, বুঝলাম যে আপনাদের নৈতিকতা, ধর্মীয় জ্ঞান অনেক ভালো। তাহলে যে বিগত আপনার সরকারের আমলে দেখেছি আমরা কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, তাহলে এই সম্পর্কে কি বলবেন? তওবা, তাকফিরুল্লাহ। এসব উল্টাপাল্টা কথা আমাদের ধরে চলবে না। আমরা কোনো অর্থ পাচার করিনি, আমরা বিদেশে এগুলো রিজার্ভ রেখেছি। আচ্ছা, আপনি কি শুরু করেছেন বলেন তো? আমাকে কি অপমান করার জন্য এখানে এনেছেন? আপনি আমাকে অপমান করতে পারেন না। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দূরে ছাড়া বক্তব্যই দিব না। সম্মানিত সুধী, ওনার মাথা গরম হয়ে গেছে, ওনাকে আর প্রশ্ন না করি। যিনি কিছুদিন আগে তার দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে পড়েছিলেন, স্মার্ট কাজের বুয়া, তাকে আহ্বান জানাচ্ছি। গুলিস্তানের মোড়ে বৈশা বন্ধু গাছে পান, ক্যাসেট বাজাইয়া শুনে মমতাজেরই গান। হাই গো আরে কি আশ্চর্য, যিনি আসছেন তিনিই গান গাইছেন। এটা কি রঙ্গমঞ্চ নাকি? আর আপনারা কি নিজেকে সাবিনা ইয়াসমিন মনে করছেন নাকি? আরে ধরু মিয়া, সব গান গাওয়ানে লাগে আবার সাবিনা ইয়াসমিন হওন লাগবে নাকি? মোর নাম বিলকিস, খাই মুই কিসমিস। আপনি কি খান সেটা আমরা জানতে চাইনি।
বরং আপনি কি করেন সেটা বলেন দর্শকদের। আচ্ছা শুনেন, মুই মাইশের বাড়ি কাম করে খাই। একটা কাম 500, দুইটা কাম 1000। আর যদি এক্সট্রা কাম করাবে চান, এক্সট্রা ফিস দেওয়ার লাগবে। সাথে মোর কিছু শর্ত রয়েছে। কাজ করতে আবার শর্ত? তো কি কি শর্ত আছে শুনি। আচ্ছা, শর্ত নাম্বার 1, বাড়িতে ওয়াইফাই থাউন লাগবে। আমি বাবু আবার গান না শুই না কাম করবার পারি না। শর্ত নাম্বার 2, বাড়িতে ওয়াশিং মেশিন থাউন লাগবে। ওই ঠেকনাইয়া আমি কাপড় কাচতে পারবো না। পেডিকিউর মেডিকিউর করি তো হাতের গোলো চইলা যায়। শর্ত নাম্বার 3, আমি 10টার আগে কামে আইতে পারুম না। আর কামে আসার পরে মোরে 1 কাপ দুধ চা খাইতে দিতে হইব, শরীরে এখন এনার্জি আহে। শর্ত নাম্বার 4, আমারে 7টার পরে কোনো কাম করবে কইতে পারবে না। ওইটা মোর পার্সোনাল টাইম। ওই টাইম ওই যে আসে না স্টার জলসায় মোর কিরাসের এখন সিরিয়াল, বোঝে না সে বোঝে না। কাজ করেন বাসা বাড়িতে, কিন্তু ডিমান্ড তো দেখছি প্রেসিডেন্টের মতো। কি বলেন মিয়া, আপনি এখানে আমাকে অপমান করবে ডাকেছেন? বাড়ি তো মই ধুলাই খাই, বাড়ি তো মরে খাইবে ঠিক মতো দেয় না, এইখানে অপমান করতেছেন। আচ্ছা, উত্তেজিত হবে না, শান্ত হন। আপনার শর্ত তো অনেক শুনলাম, কিন্তু এটা বলেন যে আপনারা মূলত কি দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন? এই যে এত সুন্দর মোর মা নাম রাখেছে বিলকিস, আপনারা তো আমার নাম বিলকিস কইয়া রাখবে না? কি কবেন? এই বুয়া এদিক আসো। বুয়া কল যাইবো না, মোরে ম্যাডাম বলাইতে হইব। সাথে মোরে অবসর ভাতা দিতে হইব, ঠিক টাইমে বেতন দিতে হইব, রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে হইব। আর এই দাবি যদি ইউনুস সরকার মাইনা না নেয়, এর চরম মূল্য দিতে হইব। সম্মানিত অতিথি, আপনাদের যা দাবি দেখছি তা তো পূরণ করা প্রায় অসম্ভব। এখন মনে করেন যে আপনাদের মানে এই দাবির জ্বালায় অতিষ্ঠ হয়ে ঢাকার সব মানুষ সচেতন হয়ে গেল আর তারা নিজেদের কাজ নিজে করতে শিখলো, তখন আপনাদের কি হবে? এরা সব বাঙালি, এরা শিক্ষা আর একটু টেকা হলে গতরে চর্বি জমে যায়। এরা নাকি কাম করে খাবি, আমার মরণের আগে এটা আমি দেখে যেতে পারবো না। সম্মানিত সুধী, এটা অবশ্য তিনি ঠিক বলেছেন যে আমরা বাঙালিরা একটু শিক্ষা আর একটু টাকা পেলেই আর নিজের কাজ নিজে করতে চাই না। আপনাদের এই দশক শেষ হবে কখন? আপনারা উত্তেজিত হবেন না, বসেন, এখনই শেষ হবে। মোর পার্লারে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, একটু ফেসিয়াল করবে যাবো। ঠিক আছে, বসুন। দাঁড়ান, তেমন মার্কেটিং করবো না। আপনাদের বাড়িতে যদি কামের বেটি লাগে, মোর নামটা মনে রাখেন। মোর নাম বিলকিস। কামের বেটি লাগলে মোরে একটা কল দিস।